এই দেখো শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে তারপরে একটা অটো নিয়েছি। অটো নিয়ে এখন যাচ্ছি কুমারটুলিতে। দেখা হবে কুমারটুলিতে গিয়ে। এই দেখো পৌঁছে গেলাম কুমারটুলিতে। দেখো প্রথমেই দিয়ে দেখো দোকানের সব নাম লেখা আছে সব। এই দেখো কি সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি করছে। আজকে তোমাদের এই কুমারটুলিটা পুরোটাই ঘুরে দেখাবো। অনেক বড় এলাকা, জানো না তো। কুমারটুলি এলাকা ঘিরে রয়েছে কিছু ঐতিহাসিক রাস্তারও নাম। কুমারটুলি স্ট্রিট, বেনিমাধব স্ট্রিট, রবি কুমার স্ট্রিট, সিভিলিয়ান স্ট্রিট, চিত্র বাজার স্ট্রিট, এরকম অনেক রাস্তাগুলোর নাম। আর দেখো প্রতিমা শিল্পীরা সারা রাত নিজেদের কায়িক পরিশ্রম করে তৈরি করছে প্রতিমা। এখন পুজো মরশুম তো, সেই জন্য রাস্তায় খুব ভিড়, দর্শনার্থীদের ভিড়, ফটোগ্রাফারদের ভিড় এবং প্রতিমা সংগ্রহ করতে আসা লোকজনেরও আজকে খুব ভিড় আছে। কারণ সামনেই তো পুজো, আর তো মাত্র 18 দিন হাতে গোনা বাকি আছে, তাই না? দেখো এই প্রতিমাগুলো দেখো কি সুন্দর হয়েছে না। এই দেখো এখনো কাপড় পরানো, রং করানো বাকি আছে। আসলে প্রতিমা তৈরি করতেই তো কাঠামোটা তৈরি করে মাটি দিয়ে তৈরি করে তারপরে এটা শুকাতেই টাইমটা বেশি লাগে। তাই তো ওনারা বলছেন যে শুকাতেই আমাদের এই বছর এত বৃষ্টি হয়েছে যার জন্য দেরি হয়ে গেল, না হলে এতক্ষণে ওদের নাকি কাপড় পরানো শেষ হয়ে যায়। আর এখানে খালি প্রতিমার দোকানই নাই, প্রতিমা পুজো করার সামগ্রী সব কিছু এখানে পাওয়া যায়। সব হোলসেল রেটে পাবে, একদম কম দামে হোলসেল রেটে এখানে পুজো সামগ্রী সবকিছু পাওয়া যায়। আর সব রকম প্রতিমা তৈরি করে। আর এখন তো বিশ্বকর্মা পুজো সামনেই, বিশ্বকর্মা পুজোর আগে প্রতিমাগুলো তৈরি হচ্ছে। দুর্গাপুজোর আগে কুমারটুলির রাস্তাগুলো যেন প্রাণ ফিরে পায়। প্রতিটি গলিতে মাটির গন্ধ মিশে থাকে। আর এই কুমারটুলি শিল্পীরা হলেন সেই নিঃশব্দ সাধক যাদের হাতের জাদুতেই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয়। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা মাটির সঙ্গে কথা বলে, খড়, বাঁশ, রং আর তুলির স্পর্শে গড়ে তোলেন দেবতার রূপ। শিল্পীদের কঠোর পরিশ্রমের মধ্যেই আছে ভক্তি, নিষ্ঠা আর অদম্য সৃজন শক্তি। বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখো কি সুন্দর তৈরি হচ্ছে না। বিশ্বকর্মা পুজো তো সামনে, তাই জন্য রং করা হয়ে গেছে, এখন কাপড় পরানো বাকি আছে। আর এত অলিগুলি রাস্তা না, রাস্তাগুলোর নাম তো তোমাদের প্রথমে বললাম। আমি তো আজকে প্রথম আসলাম, আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো সব নাম লেখা আছে, মোহন পাল যেগুলো বললাম তোমাদের সেই। দেখো কি যে ভালো লাগছে, দেখো প্রগতি মৃৎশিল্প এরকম। আর খালি প্রতিমা না, ফটো, মূর্তি, ছোট ছোট মুখোশ এগুলোও পাবে। পুজো সামগ্রী, প্রতিমা সামগ্রী সব রকম এখানে পাওয়া যায়। এই দেখো কি সুন্দর না এটা, মূর্তিগুলো, ঠাকুরের মুখগুলো কি সুন্দর। আর নিচের ঠাকুরটা দেখো, তোমাদের তো দেখানো হয়নি, সোলার সাদা রঙের ঠাকুর। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে কালীচরণ পাল লেখা নাম। সবাই দোকানের সামনে নাম লিখে রেখেছে, ফোন নাম্বার লিখে রেখেছে। আবার বলছে ফোন টুকে নিয়ে যান ফোন নাম্বার গুলো, বুঝেছো? এই কুমারটুলির রাস্তাগুলো জানো তো, ভেতরের রাস্তা সরু, ইটের গাঁথনি আর পুরনো টালি ঘরের সারি। এখনো কিন্তু ঘরে ওদের ছাদ দেওয়া নেই, সেই কড়ি কাঠের ওপরে টালি দেওয়া কিংবা খড় দেওয়া এখনো। আর কত বড় বড় দরজা, কি যে ভালো লাগছে দেখতে, পুরোনো দিনের জিনিস। আর রাস্তার দুধারে ছোট ছোট কর্মশালা, যেখানে প্রতিমা বানানো দেখানো যায়। প্রতিমার কাঠামো কখনো রাস্তার পাশে খড় বা বাঁশ দিয়েও সাজানো থাকছে, দেখো। পূরবীন্দ্র চৌধুরী পরিবার, রাসবিহারী দত্ত পরিবার প্রভৃতি ধনী বাবুরা তখনকার দিনে দুর্গাপুজো শুরু করেন। তখন প্রতিমা নির্মাণের দায়িত্ব পড়ে
কুমারটুলি শিল্পীদের ওপর। ফলে দুর্গাপুজোর সঙ্গে কুমারটুলির সম্পর্ক একেবারে অটুট হয়ে যায়। যখন 1900 শতকের শেষ ভাগে বারোয়ারি দুর্গাপুজো প্রচলিত হয়, পরে সেটাই 2000 শতকে সর্বজনীন দুর্গাপুজো হিসাবে রূপ নেয়। এর ফলে মূর্তির চাহিদা বহুগুণ বেড়ে যায় এবং কুমারটুলির শিল্পীরাও কলকাতায় দাঁড়িয়ে সমগ্র বাংলার পুজোর প্রতিমা তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে প্রতিমাগুলো ছিল মাটির ওপরে খড়ের কাঠামো। ধীরে ধীরে তারপর কাঠামো ও অলংকারে নতুনত্ব আসে, যেমন মাটির কাজে রং করা, শোলা ও পাটের ব্যবহারও বাড়ে। 20 শতকের দ্বিতীয়ার্ধে কুমারটুলির আধুনিক কৌশল ফাইবার, প্লাস্টিক ইত্যাদির ব্যবহার শুরু করে। কুমারটুলি শুধু প্রতিমা তৈরির স্থান নয়, এটি কলকাতার ঐতিহ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ। দুর্গাপুজোকে আজ বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার কেন্দ্র কুমারটুলির প্রতিমা শিল্পীদের অবদান অপরিসীম। এখানে সব রকমের ঠাকুর তৈরি করা হয়। জানো কুমারটুলির নামকরণ কেন করা হয়েছে? কুমার শব্দের অর্থ মৃৎশিল্পী বা কুমোর, আর টুলি মানে পাড়া বা টোলা। যখন ফোর্ট উইলিয়াম নির্মাণের সময় প্রায় 1757 সালে ব্রিটিশরা গোবিন্দপুর গ্রাম খালি করায়, তখন হিন্দু কুমাররা সুতানুটি এসে বসবাস শুরু করেন। তাদের ঘর বাড়ি ও কর্মশালার সমাবেশ এই অঞ্চলে কুমারদের টুলি নামে পরিচিত হয়। ধীরে ধীরে নামটি স্থায়ীভাবে কুমারটুলি হয়ে ওঠে। দেখো কালী মূর্তিগুলো কি সুন্দর না? ওই দুর্গা প্রতিমাটা তৈরি হয়ে গেছে, আজকে বিকালে নাকি নিতে আসবে বললো। আমি বললাম প্যাকিং হয়ে গেছে? বললো হ্যাঁ, যা বৃষ্টি শুরু হয়েছে তার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। কুমারটুলি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী অঞ্চল। কলকাতার 3টি গ্রাম সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা নিয়ে শহরের গোড়াপত্তন হয়। সুতানুটি মূলত ব্যবসায়ী ও কারিগর শ্রেণী বসবাস শুরু করে, আর ব্রিটিশরা যখন ফোর্ট উইলিয়াম নির্মাণের জন্য গোবিন্দপুর গ্রামে খালি করায়, অনেক হিন্দু কারিগর বিশেষত কুমার সম্প্রদায় সুতানুটি এসে বসবাস শুরু করেন। এখান থেকেই কুমারদের কুমারটুলি নামকরণের উৎপত্তি হয়। দেখো কত বড় বড় যে ঘর না, উঁচু উঁচু ঘর, অনেক উঁচু উঁচু ঘর, আর দরজাগুলো অনেক উঁচু উঁচু, জানো না? আর চারিদিকে গলি, মানে একটা জায়গায় চারদিক থেকে গলি, আবার কিছুটা হাঁটলে চারদিকে গলি, মানে কোনখান দিয়ে যাবে বুঝতে পারবে না। এবং যেখান দিয়ে যাও সব জায়গায় ঠাকুর তৈরি করছে, যেখান দিয়ে যাবে। আর এই লাল লাল বাড়ি কুমারটুলির ঐতিহ্য, পুরনো রাজবাড়ি। এগুলো এখন অনেক বাড়ি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই দেখো ধনঞ্জয় রুদ্রপাল, এরকম সব নাম লিখে রেখেছে এবং ফোন নাম্বারও দিয়ে রেখেছে, জানো তো? আর এই দেখো মহিষাসুরটাকে দেখো, বাপরে বাপ, দেখো কত সুন্দর হাতের কাজ, দেখলে অবাক হয়ে যায় না? কি নিখুঁত, ভাবা যায় এত নিখুঁত হাতের কাজ? উফ, আমি তো দেখে অভিভূত, আপ্লুত। কি যে ভালো লাগছে, কি বলবো, তোমাদের না দেখিয়ে পারলাম না। যার জন্য আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে আসলাম এই কুমারটুলিতে পুজোর আগে। আর তো মাত্র 17 দিন বাকি না, কদিন পরেই তো বিশ্বকর্মা পুজো, তারপরেই মহালয়া। এই দেখো, আর এই রাজবাড়ি, কত যে বড় বড় রাজবাড়ি আছে কুমারটুলিতে, তা বলে শেষ করা যাবে না। দেখি আস্তে আস্তে যাব গঙ্গার ঘাটের দিকে। জানো তো গঙ্গার ঘাটটাও বেশি দূরে নাই, এই তো গলি দিয়ে হেঁটে গেলেই গঙ্গার ঘাট পড়ে যাবে। সবাই যাচ্ছে, যা একটু গঙ্গার ঘাটটা দেখবো না তা কখনো হয় বলো? এই দেখো, এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, চারিদিকে রাস্তা আছে। এই দেখো, এটা হচ্ছে ঢাকেশ্বরী মাতার মন্দির। মন্দিরটার ভেতরে আর আজকে ঢুকবো না, এখন চলে যাবো গঙ্গার ঘাটের দিকে। আর এই উঁচু উঁচু বাড়িগুলো, উঁচু উঁচু দরজাগুলো দেখে কি ভালো লাগছে। আমি আবার ভেতরে ঢুকলাম, বুঝলে? বললাম যে কাকা একটু ভেতরে যাব, বলে যাও। সেই জন্য ঢুকে একটু দেখে এসছি। এত বড় বড় দরজা, কি বলবো তোমাদের। দেখতে পৌঁছে গেছে, দেখো গঙ্গার ঘাটে।
কত যে লোকজন এসেছে, আর গঙ্গার ঘাটের সামনে রাস্তাটা কতটা চওড়া দেখো। সবাই এসে না শুটিং করছে। সামনেই তো দুর্গাপুজো, সেই উপলক্ষে গঙ্গার ঘাটে আরো বেশি ভিড়। এই কুমারটুলির গঙ্গার ঘাট যেন এক অনন্য শান্তির ঠিকানা। এই দেখো ঘাটের ধাপে দাঁড়িয়ে চোখ পড়লো বিশাল গঙ্গার বিস্তর রাস্তা, শান্ত জল, সকালে সোনালি সূর্যের আলো পড়ে ঝিকঝিক করছে। গঙ্গার ঘাটে বসে শোনা যায় জল তরঙ্গের মৃদু শব্দ, নৌকার দাঁড় টানার আওয়াজ। ঘাটের চারপাশে রয়েছে ভক্তদের আনাগোনা। কুমারটুলির গঙ্গার ঘাট এক সাধারণ স্থান নয়, বরং ইতিহাস, এক রূপকথার মতন পরিবেশ। শুনতে থাকো সেই রূপকথার গল্প। দু চোখ ভরে আগে গঙ্গাটাকে দেখে নিচ্ছি, কি ভালো লাগছে। এই গঙ্গার ঘাট ঘিরে জানো তো বড় বড় রাজবাড়ি ছিল, তাই পুজো উপলক্ষে মেলা, সঙ্গীত অনুষ্ঠান, যাত্রাপালা এবং চারিদিকে আলো দিয়ে সাজানো হতো। ব্রিটিশদের আমদানি করা পণ্যবাহী নৌকা বা ছোট জাহাজ এখানে ভিড়ত, কারণ গঙ্গায় ছিল বাণিজ্যের প্রধান রাস্তা। এই গঙ্গার ঘাটের চারিপাশে ছড়িয়ে আছে বড় বড় প্রাচীন রাজবাড়ি, জমিদার বাড়ি, যেমন শোভাবাজার রাজবাড়ি, পাথুরিয়া ঘাটের রাজবাড়ি, চিত্রবাজার, বড় বাজারে ধনী পরিবারের প্রাসাদ সমভবন। এগুলি উঁচু দরজা, বিশাল দালান, স্তম্ভ, রংচটা লাল রঙের দেওয়াল আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো কি সুন্দর লাগছে না? মাটির শিল্প, প্রাচীন পরিবেশ আর কুমারটুলি গঙ্গাঘাটের সৌন্দর্য সব মিলিয়ে কুমারটুলি সত্যি এক অমূল্য সম্পদ। এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে বাড়িতে ফিরছি। ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।